আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি গত ৬ মাসে যে সকল কাজকর্ম করেছেন, যে সকল সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশে বিএনপির জমানাতে যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত আগামী দিনের রাজনীতির যে গতি, সেই গতিকে নিয়ন্ত্রণ করবে। সেগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি হলো রাষ্ট্রপতির পদ থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে তড়িঘড়ি করে বিদায় করে দেওয়া। এই কাজটি যদি বিএনপি যেদিন ক্ষমতায় এসছে তার ১ সপ্তাহের মধ্যে করত, আমার কাছে মনে হচ্ছে যে এটা বিএনপির একটা স্মার্ট সিদ্ধান্ত হতো এবং এটা নিয়ে কোনো আলোচনা হতো না। কিন্তু যে সময়টিতে এবং যেভাবে এই কাজটি করা হয়েছে, এতে করে বিএনপির ত্রিমাত্রিক সমস্যা তৈরি হয়েছে। তার ১ম সমস্যা হলো যে বিএনপি, সবাই ধারণা করছে বিএনপি ভয় পাচ্ছিল। রাষ্ট্রপতিকে ভয় পাচ্ছিল, জরুরি অবস্থাকে ভয় পাচ্ছিল, সেনাবাহিনীকে ভয় পাচ্ছিল, আওয়ামী লীগকে ভয় পাচ্ছিল এবং বঙ্গভবনকে, একটা তার ক্ষমতার যেটা কন্টেম্পোরারি যে পাওয়ার হাউস, একটা বিপরীতমুখী পাওয়ার হাউস, এই আতঙ্ক তাকে তাড়া করছিল। এবং আপনারা জানেন যে যেকোনোভাবে, যেকোনো মূল্যে আপনার মধ্যে যদি একবার কোনো ভয় ঢুকে যায় এবং সে ভয়ের কারণে যদি আপনি কোনো একটা কাজ করেন, টুডে অর টুমরো, সেই ভয় আপনাকে অবশ্যই তাড়িত করবে এবং সেই ভয়ের কারণে প্রকৃতিগতভাবে আপনি ওই যে বিষয়ে ভয় পেলেন, ওই বিষয় আপনার জীবনে অবশ্যই ঘটবে। এটা হলো একটা প্রকৃতির নিয়ম। তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসছে, তারা একজন দলীয় রাষ্ট্রপতি পদে নিয়োগ দেবে, এটা একেবারে স্বাভাবিক এবং এই কাজটি ১ মাসের মধ্যে হতো, ১৫ দিনের মধ্যে হতো। এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থেকে শুরু করে অন্য কারা যারা আছে, কেউ এটা নিয়ে কোনো কথাবার্তা বলতে পারত না। কিন্তু যখন তাকে অলনে ছাড়লেন একেবারে ৫ মাসের মাথায়, খুবই দ্রুততার সাথে উইদিন 7 ডেজ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং নানা কথা বাতাসে ঘুরে বেড়ালো। তিনি লন্ডনে গেলেন, অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব লন্ডনে গেছেন। সেই লন্ডনে বসে তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এই অপরাধে তাকে মানে ক্ষমতাচ্যুত করা হলো, ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু বাস্তবতা হলো যে বিএনপির মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল যে কোনো কারণে যদি কেউ, অর্থাৎ রাষ্ট্রপতির যে ইনহেরেন্ট পাওয়ার আছে, সেই ইনহেরেন্ট পাওয়ার দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন। রাষ্ট্রপতিকে বাগে রেখে ক্যান্টনমেন্ট যে কোনো সময় যে কোনো সরকারের বিরুদ্ধে একটা কঠোর সিদ্ধান্ত নিতে পারে, সামরিক আইন জারি করতে পারে, তারপরে তারা জরুরি অবস্থা জারি করতে পারে, রাষ্ট্রপতিকে দিয়ে পার্লামেন্ট ভেঙে দিতে পারে, আরও অনেক কিছু করতে পারে। তো এই কাজগুলো শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের দ্বারা হতে পারে। এই যে তার আতঙ্ক, এই যে তার ভয়, এটা শাহাবুদ্দিন চুপ্পু নয়, এ পদে এখন যারাই আসবে, সেটা মির্জা ফখরুল সাহেব আসুক কিংবা এমনকি জুবাইদা রহমান আসুক, এই ভয়টা সবসময় তাদের মধ্যে থেকে যাবে। বোঝার চেষ্টা করুন, ইতিহাসের যাকে সবচেয়ে আপন মনে করা হয়, একেবারে আপন, সেই আপন মানুষের দ্বারাই কিন্তু পৃথিবীর সবচেয়ে নির্মম হত্যাকাণ্ডগুলো ঘটে। ইতিহাসের আমাদের এই পাক ভারত উপমহাদেশের খুব নামকরা একজন সম্রাট ছিলেন, মগধের সম্রাট বিম্বিসার। বিম্বিসারের ছেলে অজাতশত্রু। তো অজাতশত্রু যখন গর্বে এলেন, তো তখন জ্যোতিষীরা বলল যে এ ছেলে জন্মগ্রহণ করে তার পিতাকে হত্যা করবে। তো যাই হোক, পিতাকে হত্যা করবে। বিম্বিসার অসাধারণ একজন শাসক ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, গৌতম বুদ্ধের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তো কাজেই তিনি জ্যোতিষীদের বললেন যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়তি, কিন্তু এটা কি করা যায়, এটাকে কি করা যায়? তো বলল যে ঠিক আছে, সে ছেলে যা চায় সেটা তাকে দিয়ে দেওয়া হোক, দিয়ে দিলে হয়তো হতে পারে, কিন্তু ইট নট শিওর। এর মধ্যে ছেলে বড় হলো, বড় হওয়ার পরে অল অন এ সাডেন একদিন বিভিন্ন লোকের পরামর্শে সে তার পিতার রুমে ঢুকলো, পিতাকে হত্যা করতে উদ্যত হলো। তার যে
বডিগার্ড, সেই বডিগার্ড তাকে ধরে ফেলল। ধরে ফেলার পরে এখন রাজা তাকে ক্ষমা করে দিলেন এবং ওই জ্যোতিষীদের কথা তার মনে পড়ল। তিনি ছেলের বরাবরে সিংহাসন দিয়ে তিনি চলে গেলেন বনবাসে, বিম্বিসার বনবাসে গেলেন। তো সেখান থেকে তিনি মাঝে মধ্যে তার রানীকে দেখতে আসেন, প্রাসাদে দেখতে আসেন। অজাতশত্রুর যারা মন্ত্রী মিনিস্টার তারা বলার চেষ্টা করলো যে আপনি দেখেন এই লোক যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত আপনি কোনদিন রাজা হতে পারবেন না, আপনাকে রাজকুমারী ভাববে। এই দেখেন সে বনবাস থেকে আসছে আর প্রাসাদের সব লোক তাকে মহারাজ মহারাজ করতেছে, আপনি যে মহারাজ এটা কেউ মানে মানছে না। তখন অজাতশত্রু বলল যে কি করা যায়, বলে তাকে যে কোনোভাবে মেরে ফেলতে হবে। এরপর সে তার বাবাকে অ্যারেস্ট করে ফেললো এবং সেই কাহিনী যদি আপনি পড়েন, বিশাল কাহিনী কিভাবে তাকে মারা হলো, তখন আপনি বুঝবেন যে ভয় থেকে আতঙ্ক থেকে মানুষ কি করে। এবং নিজের ছেলে এবং নিজের বাপ একই ধরেন, আওরঙ্গজেবের এবং শাহজাহানের ঘটনা তো আমরা সবাই জানি। একইভাবে অ্যাগ্রোপিনা এবং তার স্বামীর ঘটনা, মানে নিরো, সম্রাট ক্লডিয়াস নিরো এবং তার বাবার এবং মায়ের ঘটনা আমরা জানি। স্ত্রী তার স্বামীকে মেরে ফেলল। আবার যে সন্তানের সিংহাসনে বসানোর জন্য, নিরোকে বসানোর জন্য তার স্বামীকে মেরে ফেললো, সেই সন্তান আবার তার মাকে মেরে ফেললো। এইরকম ঘটনা অনেক ঘটে। ফলে এখানে যে কোনো কারণে যদি রাষ্ট্র ক্ষমতা নিয়ে কারোর মধ্যে ভয় তৈরি হয়, তাহলে সেই ভয় তাকে খাবেই, টুডে অর টুমরো। সেই দিক থেকে এই যে বঙ্গভবনকে নিয়ে বিএনপির যে ভয়, এই ভয় ইনহেরিটেড। এই বঙ্গভবনে যে ঘটনাগুলো ঘটেছে বিএনপি, সেই বঙ্গভবন থেকেই তার উত্থান হয়েছে। এই বঙ্গভবনে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে জিয়াউর রহমানকে অন্তত ২০ বার হত্যা চেষ্টা করা হয়েছে এই বঙ্গভবন থেকে। এই বঙ্গভবন থেকে আব্দুর রহমান বিশ্বাসের জামানাতে বিএনপিকে ক্ষমতাচ্যুত করে মিলিটারি কুয়ের মাধ্যমে জেনারেল নাসিম উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছে। এই বঙ্গভবন থেকে ইয়াজউদ্দিন সাহেবকে তারা বসানোর পরও এই বঙ্গভবন থেকেই মানে বিএনপির পতন হয়েছে। এই বঙ্গভবনে তার নিয়োজিত প্রেসিডেন্ট যখন ক্ষমতা, ঠিক সেই সময় তারেক রহমান সাহেবকে ফ্যানের সঙ্গে টানিয়ে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। কাজে সেই বঙ্গভবন সম্পর্কে তাদের যে ভয়, এটা প্রথাগত, চিরায়ত এবং চিরন্তন। সেই ভয়টা তারা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। ফলে সেই ভয় থেকে যেহেতু এই জমানাতে এসে তারা প্রথম তড়িঘড়ি করে রাষ্ট্রপতি চুপ্পুকে বাদ দিয়ে এই যে মির্জা ফখরুল, বা ধরেন এখনও মির্জা ফখরুলকে দিলেন, কদিন পর হয়তো আইরিন খানকে দিলেন, কদিন পর হয়তো জুবাইদুর রহমানকে দিলেন। এর আগে তো এখানে চৌধুরীর মতো মানুষ তো বেশি দিন থাকতে পারেননি। কিন্তু সমস্যাটা তো ওখানে নয়। সমস্যা হলো যে আপনি যেই জায়গাটাতে ভয় করবেন, যে বিষয় ভয় করবেন, ওটাই আপনাকে খাবে। বনের বাঘে কখনো খায় না মানুষকে, যেভাবে মনের বাঘে খায়। এখন এই সরকার একেবারে প্রথম দিকে এসে এই যে বঙ্গভবন সম্পর্কে তার যে অতীতের কুস্মৃতি, অতীতের আতঙ্ক, অতীতের ভয়, এটা এই ৬ মাসের মধ্যে আবার নতুন করে এলো। দ্যাট উইল বি হিউজ প্রবলেম। বিশাল একটা সমস্যা দেখা দিবে বিএনপির জন্য। এটা হলো প্রথম। ২ নম্বর হলো যে এটি কেবলমাত্র বঙ্গভবন সংক্রান্ত নয়। এই বঙ্গভবনকে কেন্দ্র করে যে মার্কিন ডিপ স্টেটের একটা চাল, এই বঙ্গভবনকে কেন্দ্র করে জুডিশিয়ারি, অর্থাৎ একটা জুডিশিয়ারি যেটা কু হওয়ার যে একটা চাল, এটা কিন্তু শেখ হাসিনার জমানাতেও এই জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রধান বিচারপতির পদে থেকে এস.কে. সিনহা, তিনি শেখ হাসিনাকে উচ্ছেদ করবেন, এরকম একটা আতঙ্ক শেখ হাসিনার মধ্যে ছড়িয়ে পড়েছিল। আদৌ বাংলাদেশে কু করা সম্ভব কিনা, বা জনাব এস.কে. সিনহা এই কাজটা করতে পারতেন কিনা, বা আদৌ করতেন কিনা, আবার সেটা সম্ভব হতো কিনা, এটা অ্যাবসলিউটলি, যেমন পাকিস্তানে একবার ইফতেখার সাহেব, চিফ জাস্টিস ইফতেখার সাহেব, তিনি একটি জুডিশিয়াল কু করে ফেলেছিলেন, যার ফলে জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতাচ্যুত হয়েছিল। তো সেইভাবে এস.কে. সিনহা কি শেখ হাসিনাকে করতে পারতেন কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু শেখ হাসিনা ভয় পেয়ে গিয়েছিলেন এবং সেই ভয় পাওয়ার কারণে কি হলো, তিনি এস.কে. সিনহাকে যেভাবে আউট করলেন এবং ওই আউট করার ফলে
সুপ্রিম কোর্টে যে শূন্যতা তৈরি হলো, এসকে সিনহার পরে যে শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতার কারণেই শেখ হাসিনার পতন হলো ওই মানে যাকে বলা হয় সুপ্রিম কোর্ট থেকে, বঙ্গভবন থেকে নয়, ক্যান্টনমেন্ট থেকে নয়। তার পতনটা হয়েছে কিন্তু মানে সবাই দায়ী করে এই ছাত্র আন্দোলন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি ক্যান্টনমেন্ট সব কিছু মানে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল, সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নিতে বলা হয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যাপারে, ওটা যদি তড়িঘড়ি করে নেওয়া হতো, ছেলেরা কিন্তু ঘরে ফিরে যেত, তাদের কোনো মুখ থাকতো না। কিন্তু মাত্র ২ সপ্তাহ শুনানির জন্য পিছিয়ে দেওয়ার কারণে এই যে ক্ষোভটা চলে গেল, ফলে কি হলো, যে ভয় শেখ হাসিনা করছে জুডিশিয়াল কু, তার সবচেয়ে অনুগত লোকদেরকে তিনি জুডিশিয়ারিতে দিয়েছিলেন এবং বিচারপতিদের অভিশংসনটা আবার সংসদের হাতে নিয়ে